স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আপনারা জানেন বাংলাদেশে, ভারত এবং পাকিস্তানে প্রতিনিয়তই নতুন নতুন ঘটনা ঘটে যাচ্ছে, যা বিশ্বের মানুষের দৃষ্টি আকর্ষণ করার মতন ঘটনা। বাংলাদেশের ভারতের বন্ধু বান্ধবী আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী লেডি শেখ হাসিনা। তো শেখ হাসিনা কত প্রকার কি আসলে এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। শেখ হাসিনার আপডেট যে ভার্সন, সে ভার্সন কিন্তু এখন পৃথিবীতে শেখ হাসিনা একটি ব্র্যান্ডের নাম। এটি আপডেট ভার্সনের একটি ব্র্যান্ড। এই ব্র্যান্ড কিন্তু এখন পৃথিবীর সব জায়গাতেই দেখা যাচ্ছে যে একের পর একজন পাকিস্তান এবং কলকাতায় আজকে যা হয়েছে যে কলকাতায় আজকে সারাদিন ছাত্ররা আন্দোলনকারীরা স্লোগান দিয়েছে যে এই যে ভারতের যে মমতা ব্যানার্জি বাংলাদেশের স্লোগান নকল করে ছাত্ররা স্লোগান দিচ্ছে সারাদিন যে মমতার চামড়া তুলে নেব আমরা। তো এই বাংলাদেশের আন্দোলনের যে আপডেট ভার্সন, এটি কিন্তু এখন সারা পৃথিবীতেই ছড়িয়ে পড়তেছে। এই কারণে কলকাতায় স্লোগান হচ্ছে যে শেখ হাসিনা মমতার চামড়া তুলে নিব আমরা। তো একই স্লোগান কিন্তু পাকিস্তানেও স্লোগান হচ্ছে যে তুমি কে আমি কে। বাংলাদেশ আপনারা জানেন গতকালকে ক্রিকেট খেলায় বাংলাদেশের পতাকা সেখানে প্রদর্শিত হয়েছে। তো আসলে শেখ হাসিনার যে ভার্সন, সেই ভার্সনটা কিন্তু খুব একটা শেখ হাসিনার যে ভার্সন সেটা হচ্ছে আপডেট স্বৈরাচারী ভার্সন। সে ভার্সনে যদি পশ্চিমবঙ্গের যে মমতা ব্যানার্জি, সে মমতা ব্যানার্জির বিরুদ্ধেও কিন্তু যুগে যুগে যারা স্বৈরাচার হবে শেখ হাসিনার এই অনুসরণ করে, যারা স্বৈরাচার শাসক হবে, তারা কিন্তু আসলে আজকের পৃথিবীতে বেশি দিন স্থায়িত্ব পাবে না, শাসন করতে পারবে না। কারণ বাংলাদেশ থেকে অলরেডি কিন্তু সারা পৃথিবীর শাসকরা শিখেছে শেখ হাসিনা থেকে স্বৈরাচারী শাসন পদ্ধতি। যেমন ইন্ডিয়া বা বর্তমান পাকিস্তান শাসন করতেছে যে শাসকরা, তারা সেনা সমর্থিত শাসকরা তারা, এবং যে মিশরের যে শাসন ব্যবস্থা সেনা সমর্থিত, সেই শাসন ব্যবস্থা, ইসরায়েলের যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থাগুলা কিন্তু বাংলাদেশের শেখ হাসিনার শাসন পদ্ধতির আপডেট ভার্সন। তো এখন পৃথিবীতে এই ভার্সনে যারা রাষ্ট্র পরিচালনা করবেন বা করতে চাইবেন, তারা কিন্তু পারবেন না, বেশি দিন তারা পারবেন না। কারণ বাংলাদেশের ছাত্রদের কাছ থেকে যে প্রতিবাদ শিখতেছে কলকাতা এবং পাকিস্তানের ছাত্র সমাজ এবং সাধারণ জনগণ একই সুরে কিন্তু স্লোগান দিচ্ছে। কলকাতায় স্লোগান দেওয়া হচ্ছে মমতার চামড়া তুলে নেব আমরা, লেগেছে রেল লেগেছে, রক্তে আগুন লেগেছে। এই যে স্লোগান, এটা কিন্তু বাংলাদেশের ছাত্র, ওরা যে বিপ্লব করেছে, ছাত্র এবং সাধারণ মানুষের যে বিপ্লব, এই বিপ্লবের স্লোগান। তো একই স্লোগান দিচ্ছে কলকাতায় এবং একই স্লোগান দিচ্ছে পাকিস্তানে। তো এই স্লোগান কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, এই আন্দোলন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং স্বৈরাচারী শাসক যারা এই পৃথিবীতে শাসন দীর্ঘায়িত করতে চাইবেন, তাদের জন্য এটা একটা আসন্ন সংকেত। দেখুন, ভারত যেটা করতেছে, ভারতের মোদি যেটা করতেছে, আমাদের মানুষদেরকে তারা এই পানিতে ডুবিয়ে মারতেছে। আবার একই সময় বাংলাদেশের কিছু আনসার সদস্য এবং কিছু রিক্সা চালকদের সংগঠন, তারা আবার একই সময় তারা শাহবাগ মোড়ে যাচ্ছে, আন্দোলন করতেছে, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সচিবালয়ে ঢুকতেছে, আন্দোলন করতেছে সরকারকে বেকায়দায় ফালানোর জন্য। তো এই যে ভার্সনটা, স্বৈরাচারী ভার্সনটা, সিস্টেমটা, এটা কিন্তু শুধু শাসকরা অনুসরণ করে না বিভিন্ন দেশের, এটা বিভিন্ন দেশের যে নাগরিক সমাজ আছে, মানুষ আছে, তারাও এটাকে অনুসরণ করে। আর এই অনুসরণটা কিন্তু আমাদের দেশের যে আনসার, তারা যেটা করতেছে, বা রিক্সাওয়ালারা যেটা করতেছে, বা বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন গ্রুপ যেটা করতেছে, সচিবালয় ঘেরাও করা, এবং আমাদের নোবেল বিজয়ী ডক্টর ইউনূস, তার মতন এত বড় একজন অভিজ্ঞ লোক, একজন নোবেল বিজয়ী, এই রকম একজন মানুষও যখন আমাদের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আছে, তখনও কিন্তু আমাদের দেশের যে কিছু মানুষ ওই যে স্বৈরাচারী সিস্টেম থেকে তারা যে রাজনীতি বা স্বৈরাচারদের গোলাম,
কিছু মানুষ তারা কিন্তু সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আর একই সিস্টেমটা আমাদের মোদি, আমাদের বাংলাদেশের দুলাভাই মোদি, উনিও কিন্তু একই সিস্টেম উনি ফলো করে আমাদেরকে পানি দিয়ে ডুবিয়ে মারার চেষ্টা করতেছে। তো এই অবস্থা কিন্তু যা স্বৈরাচার শাসক যারা আছেন তাদের জন্য পৃথিবীটা মোটেই এখন খুব সুখের এবং শান্তির না। এটা খুব ভয়ানক একটা সময় স্বৈরাচারদের জন্য। সারা পৃথিবীর মানুষ এখন স্বৈরাচার বিরোধী আন্দোলন একের পর এক শুরু করবে, এবং আমার মনে হয়, আমার যে ধারণা, যে খুব বেশি সময় লাগবে না কলকাতার আমাদের দুলাভাই মোদি, ওনার বিরুদ্ধেও আন্দোলন শুরু হবে সারা ভারতবর্ষ জুড়ে। কারণ মোদির যে বিভিন্ন চ্যানেল, তাদের নিয়ন্ত্রিত যে বিভিন্ন চ্যানেল কলকাতায় নিউজ করতো যে হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, মূর্তি ভাঙচুর করা হচ্ছে, তাদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিচ্ছে, এগুলা কিন্তু এরই মধ্যে প্রমাণিত হয়েছে হাজারবার যেগুলো মিথ্যা। আমাদের বাংলাদেশের আসুন্না ফাউন্ডেশন এবং ফাউন্ডেশনের আমাদের যে হুজুর শায়েখ আহমদুল্লাহ সাহেব, উনি সহ জামাতে ইসলামী এবং বিভিন্ন শ্রেণীর আলেম সমাজ, এখন দেখা যাচ্ছে যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান কোনো ভেদাভেদ নেই, সকলের বাড়িঘরে পৌঁছে যাচ্ছে, ত্রাণ নিয়ে যাচ্ছে, সহযোগিতা করতেছে, সকলকে উদ্ধার করতেছে। তো এই যে একটা মানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর যে মিথ্যা নিউজ প্রচার করে বিভিন্ন দেশের মানুষকে বিভক্ত করে মানুষকে গোলাম বানিয়ে শাসন করা, এটা কিন্তু এখন পৃথিবীতে খুব একটা সম্ভব হবে না। কারণ এখন প্রতিটা মানুষ মিডিয়া, প্রতিটা মানুষের হাতে আছে মোবাইল, অ্যান্ড্রয়েড ফোনের কারণে, সোশ্যাল মিডিয়ার কারণে, ফেসবুকের কারণে সবাই লাইভ করতে পারে। আর ভালো মন্দ সকল লাইভই কিন্তু এখন ভালো হলে, ভিডিওটা ভালো হলে, মানে দেখার মতো কোনো উপাদান থাকলে সেই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে। এই কারণে নিউজকে গোপন করা যায় না, প্রতিটা দেশের আপডেট নিউজগুলো, আপডেট বিষয়গুলা, ভালো মন্দ সকল বিষয়গুলো কিন্তু ভাইরাল হচ্ছে। এই জন্য এখন পৃথিবীটা কিন্তু স্বৈরাচার শাসকদের জন্য মোটেও আরামের নয়। আপনারা জানেন আমাদের বাংলাদেশের এসএসএফ এর যিনি দায়িত্বে ছিলেন, সেনাবাহিনীর একজন অফিসার, যার ছবিটা আমি থাম্বনেইলে দিয়েছি, উনি কিন্তু অনেক কিছু শেখ হাসিনার ফাঁস করে দিয়েছে। উনি বলেছেন যে উনি যখন ওই যে আমাদের রানা প্লাজায় যখন দশে, তখন রানা প্লাজার ওনার দায়িত্বে ছিল, উনি তখন সেখানে উদ্ধার কাজ পরিচালনার দায়িত্বে ছিলেন, এবং শেখ হাসিনার কথা বলেছেন যে উনি বলেছেন সেখান থেকে যে লাশগুলা না তুলে, বেশি লাশ না তুলে সবাই এই লাশগুলাকে চাপা দেওয়া যায় কিনা, এরকম বলেছেন। তো এইরকম বলেছেন, এবং উনি বলেছেন যে না, এটা সম্ভব নয়। আমি আপনার নামে বলতেছি যে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন শেষ পর্যন্ত আমাদেরকে উদ্ধার চালিয়ে যেতে হবে, শেষ পর্যন্ত আমাদেরকে উদ্ধার তৎপরতা চালাতে হবে। তো এই যে একটা বিষয় যে আমাদের, এবং উনি আরেকটা বিষয় বলেছেন, তাজরিন ফ্যাশনের যে আগুনের ঘটনা, এখানেও নাকি শেখ হাসিনা বলেছেন যে এখানে যে লাশগুলো আছে সেগুলো গুম করতে হবে, পুলিশকে দিয়ে দিতে হবে, কারণ বিএনপি জামাত এই লাশগুলো নিয়ে আন্দোলন করবে। তো এই যে একটা বিষয়, এখন দেখা যাচ্ছে যে এই কারণে উনি যেহেতু শেখ হাসিনার কথায় রাজি হননি, উনি সঠিক তদন্ত করে উদ্ধার করেছেন, 17 দিন পর্যন্ত উদ্ধার করেছেন, এবং তাজরিন ফ্যাশনের লাশগুলা বাহির করেছেন, এবং প্রকৃত সংখ্যা জনগণকে জানিয়েছেন। এই কারণেই কিন্তু শেষ পর্যন্ত ওনার চাকরি যায়। শেখ হাসিনার কথা না শোনার কারণে উনি শেষ পর্যন্ত বন্দী ছিলেন জেলখানায়। তো এখন উনি বাহির হয়েছেন, উনি সব কিছু প্রকাশ করে দিচ্ছেন। এই কারণে পৃথিবীটা এখন এমন একটা অবস্থায় এসেছে, স্বৈরাচার শাসকরা যা ইচ্ছা তা করবে, করে সেগুলোকে গোপন রাখবে। এটা কিন্তু এখন পৃথিবীতে সম্ভব না, কারণ সবার হাতে মোবাইল আছে, সবাই কিন্তু এখন এক একজন সাংবাদিক, প্রতিটা মানুষই এক একজন সাংবাদিক। প্রতিটা মানুষের হাতে যদি মোবাইল না থাকতো, সোশ্যাল মিডিয়া যদি না থাকতো, তাহলে অনেক কিছুই মিডিয়াকে নিয়ন্ত্রণ করে উল্টানো পাল্টানো যেত। যেমন বাংলাদেশের মিডিয়াগুলা, বাংলাদেশের যতটা টিভি চ্যানেল, সরকারি মিডিয়া টিভি চ্যানেল যারা আছে, একমাত্র ফেসবুক এবং ইউটিউবে যারা আছেন তাদেরকে বাদ দিলে বাকি বাংলাদেশের প্রতিটা টিভি চ্যানেল, প্রতিটা পত্রিকা ডিজিটাল আইনের কারণে যে গোলামি করেছে এতটা বৎসর, এটা বাংলাদেশের মানুষ কিন্তু ভুলতে পারবে না। তারা সরকারের একবারে পা চেটেছে, নিজের জিহ্বা দিয়ে পা চেটেছে। যেভাবে তারা নিউজ করতে বলেছে এভাবেই তারা নিউজ করেছে, এবং বাংলাদেশের বিভিন্ন বাহিনী, পুলিশ থেকে শুরু করে তারা অন্যায় আদেশ, প্রতিটা মুহূর্তে অন্যায় আদেশ, আইন বিরোধী আদেশ, যেগুলো আইনে নেই, আইন বহির্ভূত আদেশ তারা পালন করেছে। অনেক সদস্য করেছে, অনেকে করে নাই, যারা করে নাই তাদের চাকরি গিয়েছে, অনেকে চুপ করে থেকেছে। এমন একটা সময় যদি সোশ্যাল মিডিয়া, অনলাইন মিডিয়া না থাকতো, তাহলে কিন্তু এই সঠিক বিষয়গুলা মানুষের সামনে আসতো না। এখন এই সোশ্যাল মিডিয়া, অনলাইন মিডিয়ার যুগে কোনো কিছু গোপন করে রাখা যায় না। দেখুন,
ফারাক্কা বাঁধের সবগুলা বাঁধ খুলে দিয়েছে আমাদের মোদি দাদা। এই যে সবগুলা বাঁধ খুলে দিয়েছেন, বাংলাদেশের লাখ লাখ মানুষ এখন কষ্ট করতেছে। দেখুন এই বাংলাদেশের মানুষকে যে কোনো দেশের হোক, বাংলাদেশ আর যে কোনো দেশ হোক, যে দেশের মানুষ প্রতিবাদ করতে জানে সে দেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না। আপনারা দেখুন ঢাকার টিএইচসি চত্বরে এবং বাংলাদেশ বিভিন্ন জায়গাতে ছোট ছোট বাচ্চারা যারা কিনা মাটির কলস এবং মাটির ব্যাংকের মধ্যে টাকা জমা করেছে গাড়ি কেনার জন্য বা বিভিন্ন কিছু করার জন্য, এই ছোট ছোট বাচ্চারা আমাদের আগামীর ভবিষ্যৎ। তারা কিন্তু এই মাটির ব্যাংকগুলা খুলে নিয়ে তাদের মা বাবার সাথে গার্জিয়ানের সাথে চলে এসেছে। তারা এই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে সহযোগিতা করার জন্য তাদের ছোট ছোট বাচ্চাদের ব্যাংকগুলা তারা নিয়ে আজকে এই টিএইচসি চত্বরে চলে আসছে এবং হাজার হাজার মানুষ হাজার হাজার টাকা কোটি কোটি টাকা সেখানে বন্যার্থ মানুষের জন্য দান করে যাচ্ছে। আজকে ডক্টর ইউনূস এবং জামায়াতে ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান সুন্দর কথা বলেছেন। ওনারা বলেছেন যে আপনারা সরকারকে সময় দিন, জনগণ সরকারকে সময় দিন। সকল সময় দেওয়ার পর ওনারা যখন পুরো সিস্টেমটা আপডেট করবে, পুরো সিস্টেম চেঞ্জ করবে। কারণ একটা বাংলাদেশ 16-17 বছর স্বৈরা শাসনের কবলে ছিল। এরও আগে বিএনপি শাসন করেছে, এর আগে জাতীয় পার্টি শাসন করেছে। তা এইভাবে 53টা বছর ধরে বাংলাদেশের মানুষ সুশাসন পায়নি। প্রত্যেকে আইন তৈরি করেছে তাদের প্রয়োজনে, তাদের দরকারে, যাতে তারা চিরদিন ক্ষমতায় থেকে তাদের বিরোধী সকলকে দমন করতে পারে, শোষণ করতে পারে। এইরকম আইন তৈরি করেছে। আর এই কারণে এখন জনগণের দাবি হচ্ছে ডক্টর ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে এমন আইন করা হোক যে আইন উন্নত বিশ্ব ফলো করে, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ার তারা ফলো করে এবং উন্নত বিশ্ব যে আইন দিয়ে চলে, যাতে কোনো সরকার একাধিকবার দুইয়ের বেশি কোনো প্রধানমন্ত্রী না হতে পারে। এবং বাংলাদেশের আজকে ডক্টর ইউনূস এবং আমাদের ডক্টর শফিকুর রহমান জামাত ইসলামের আমির উনিও বলেছেন যে আমরা সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ এই শব্দটা আমরা বিশ্বাস করি না, এটা আমরা চাই না, এই কথাটা আমরা বলতে চাই না, এই কথাটাই আমরা থিওরিটা বিশ্বাস করি না। এই দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, এই দেশে যে লোকটা জন্ম নিয়েছে, ডক্টর শফিকুর রহমান পরিষ্কার বলেছেন এই দেশে যেই লোকটা জন্ম নিয়েছে সে যেই ধর্মেরই হোক, যেই হোক, সে এই দেশে সমান অধিকার পাবে, সে এই দেশের আইন সমানভাবে ভোগ করবে। সে এখানে কোনো ভেদাভেদ নেই, কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বৌদ্ধ। আপনারা আরেকটা বিষয় জানবেন, কালবেলা নিউজ করেছে ডক্টর শফিকুর রহমানের প্রতিষ্ঠিত সিলেটে উইমেন্স মেডিকেল কলেজ নামক একটা হসপিটাল রয়েছে, মেডিকেল কলেজ রয়েছে। এখানে খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মুসলিম সকল শ্রেণীর নাগরিক চাকরি করে। আপনারা হয়তো মনে মনে ভাববেন বা আমরা হয়তো মনে মনে ভাববো জামাত ইসলামের প্রতিষ্ঠানে মনে হয় সব জামাত শিবিরের লোকেরা চাকরি করে। জি না, কালবেলা নিউজ করেছে, সাক্ষাৎকার নিয়েছে বিভিন্ন যারা চাকরি করে, আয়া থেকে শুরু করে বিভিন্ন পোস্টে। সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকল শ্রেণীর মানুষ একসাথে মিলেমিশে সুন্দরভাবে চাকরি করে যাচ্ছে। ওনারা ডক্টর শফিকুর রহমান বলেছেন আমি এটাকে মিনি বাংলাদেশ মনে করি, বাংলাদেশটাকে আমরা এভাবে সাজাতে চাই। এখানে সকল শ্রেণীর মানুষ, কে পাহাড়ি, কে বাঙালি, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলমান, এটা দেখতে চাই না। সকলের বাংলাদেশ, সকল এখানে সমান অধিকার ভোগ করবে। তো এই একটা বাংলাদেশকে যারা বিভিন্নভাবে 53টা বছর ধরে আমাদের ভিতরে হিংসা, নিন্দা ঢুকিয়ে দিয়ে আমাদের মানুষদেরকে, নাগরিকদেরকে ডাইভার্ট করে এক গ্রুপকে আরেক গ্রুপের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া বিভিন্ন গ্রুপিং তৈরি করেছে, এরা আসলে ইংরেজদের প্রেতাত্মা, এরা আসলে ইংরেজদের। আমরা চাই আমাদের এই বাংলাদেশ সকলকে নিয়ে, এই দেশের সকল নাগরিকদেরকে নিয়ে সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাক। কারণ এখানে আমরা কোনো বিভাজন চাই না। বিভাজন যতটা দেশে আছে, যতটা জাতি বিভক্ত, যতটা জাতির ভিতরে বিভাজন আছে, তারা হিংসা, নিন্দা, হিংসা বিদ্বেষে জ্বলে পড়ে নিজেদের দেশের ভিতরে মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ নিয়ে তারা লেগে থাকে। এই জাতি কোনো সময় পৃথিবীতে কোনো দিন কোনো সময় মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। কারণ হিংসা, একটা কথা আছে, হিংসা পতনের মূল। যে জাতির মানুষরা যত বেশি বিচ্ছিন্ন, যত বেশি বিভক্ত, সেই জাতি তত বেশি মারামারি, কাটাকাটি আর হিংসা বিদ্বেষ নিয়ে থাকে, এই জাতির তত বেশি অধঃপতন হয়। এজন্য আমাদের ডক্টর ইউনূস এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ আলেম সমাজ, হিন্দু সমাজ, সকল সমাজের মানুষ এবং পাহাড়ি থেকে শুরু করে বাঙালি, বাংলাদেশি সকল শ্রেণীর মানুষ আমরা মিলে এমন একটা দেশ চাই, এমন একটা রাষ্ট্র চাই, যেই রাষ্ট্রে, যেই সমাজে অন্যায়ভাবে একজন মুসলমান অন্যায় করে ছাড় পাবে না, একজন হিন্দু অন্যায় করে ছাড় পাবে না, একজন
বৌদ্ধ খ্রিস্টান যেই হোক, আস্তিক নাস্তিক, কেউ অন্যায় করে ছাড় পাবে না। প্রতিটা মানুষ আইনগতভাবে সমান অধিকার ভোগ করবে। প্রতিটা মানুষ এই দেশে নিরাপত্তা নিয়ে বাঁচবে। প্রতিটা মানুষকে আইন এবং রাষ্ট্র সমান ফেসিলিটি দিবে, সমান চোখে দেখবে। আমরা এই দেশটাকে এইভাবে ঐক্যবদ্ধভাবে করতে চাই। দেখুন, কিছুদিন আগে হিরো আলম ভাই, আমাদের যে হিরো আলম ভাই, এই হিরো আলম ভাই কিন্তু আমাদের সিলেটে আসেন, এবং সিলেটে আমি সারাদিন হিরো আলম ভাইকে নিয়ে আমি আমার ভাতিজা শাহ আলম আমরা ঘোরাঘুরি করি। এই হিরো আলম ভাই ঢাকায় একটি আসনে নির্বাচন করতে গিয়ে দেখা গেল সে এম আরাফাত, যিনি আওয়ামী লীগের সমর্থিত নির্বাচনে দাঁড়িয়েছিলেন, এমপি নির্বাচনে দাঁড়িয়েছিলেন, সেই লোকটা এই হিরো আলমকে কত মারপিট করলো, তার লোকজনকে দৌড়ানি দিল, মার দিল, এবং বিভিন্ন ভাবে হেনস্থা করলো, বিভিন্নভাবে তাকে বাসায় মারার জন্য হুমকি দিল, ফোন দিয়েছে। এবং এই হিরো আলম জানে বাঁচার জন্য সংবাদ সম্মেলনও বিভিন্ন সময় করেছে। এই হিরো আলম আজকে রাস্তায়, হিরো আলম ভাই আজকে রাস্তায় এবং আনন্দ করতেছে, মিষ্টি বিতরণ করতেছে। কেন করতেছে? এই আরাফাত রহমান আজকে তাকে আটক করা হয়েছে এবং সে গ্রেফতার হয়েছে। সে এখন জেলখানায় আছে, তাকে আদালতে তোলা হবে, সে জেলখানায় যাবে। তো আইনের হাতে এখন সে বন্দি আছে, গ্রেফতার হয়েছে। এই আরাফাত রহমান এবং এই শেখ হাসিনা এবং পৃথিবীর এই মোদি চাচা থেকে শুরু করে, মোদি দাদা থেকে শুরু করে সকল স্বৈরাচার শাসক যারা আছে, এদের জন্য পৃথিবীটা মোটেও নিরাপদ না। এখন পৃথিবী আপডেট, প্রতিটা মানুষের কাছে মোবাইল আছে। প্রতিটা সময় সাংবাদিকরা বেইমানি করলেও প্রতিটা মানুষের হাতের মোবাইল বেইমানি করে না, সোশ্যাল মিডিয়া বেইমানি করে না। তারা কিন্তু সঠিক চিত্র, সঠিক নিউজগুলো সঠিক সময় তুলে ধরে, যার ফলে কেউ আর গোপন করতে পারে না কোনো কিছু। দেখুন, আমাদের কত কিছু, কত বড় বড় ঘটনা এখন ফাঁস হয়ে যাচ্ছে, বিভিন্নভাবে প্রকাশ হইতেছে। এই যে আমাদের মানিক, আমাদের যে আইন বাংলাদেশের যে প্রধান বিচারপতি ছিলেন, হ্যাঁ, মানিক, আমাদের কালো মানিক, এই মানিকও শেষ পর্যন্ত 17 লাখ টাকা দিয়েও কিন্তু পালাতে পারেনি। কেন পালাতে পারেনি? মানুষ এখন, আমি যেটা মনে করি সেটা হচ্ছে, কে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই ধর্মর বিষয়ে মানুষ চিন্তা করার আগে চিন্তা করে যে সত্য কোনটা, মিথ্যা কোনটা, সঠিক কোনটা, বেঠিক কোনটা। এটা যদি চিন্তা না করতো তাহলে কিন্তু আমাদের এই মানিক, কালো মানিক কিন্তু ইন্ডিয়াতে পালিয়ে যেত। 17 লাখ টাকার মেনে নেওয়ার পরেও এই বিচারপতি কালা মানিককে তারা কিন্তু ইন্ডিয়ার ভিতর থেকে আবার বাংলাদেশে বিজেপির কাছে তারা ধরিয়ে দেয়, যার ফলে সে কিন্তু এখন জেলখানায়। মিথ্যা মামলার রায় দিয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষগুলাকে, যে আল্লামা সাইদিকে, আমাদের সাইদি হুজুরকে বেশিরভাগ হিন্দু সমাজের মানুষ ভোট দিত, বেশিরভাগ হিন্দু সমাজের মানুষ তাকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে। কেন? আলেম সমাজ চায় এবং এদেশের শিক্ষিত সুশীল সমাজ চায় এদেশের সকল মানুষ শান্তিতে থাকুক, সকল মানুষ। একজন এমপি যখন তো শুধু মুসলমানদের এমপি হয় না, একজন মুসলমানেরও এমপি, একজন খ্রিস্টান এলাকায় থাকলে তারও এমপি, একজন বৌদ্ধ থাকলে তারও এমপি, একজন খ্রিস্টান থাকলে তারও এমপি। সে প্রতিটা মানুষের এমপি, প্রতিটা মানুষের নেতা, প্রতিটা মানুষকে সমানভাবে দেখতে হবে, নিরাপত্তা দিতে হবে। এই জন্য আমাদের আল্লামা দিলওয়ার হোসেন সাইদি প্রতিটা মানুষের কথা ভাবতেন, প্রতিটা মানুষের কাছে যেতেন, প্রতিটা মানুষের নিরাপত্তা দিতেন, প্রতিটা মানুষ তার এলাকায় নিরাপত্তা থাকতো, জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে। যার ফলে হিন্দু সমাজের মানুষ ভোট দিয়ে আমাদের এই আল্লামা সাইদিকে বারবার সংসদ সদস্য নির্বাচন করত। আর এই সংসদ সদস্য আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে দেলু রাজাকার বানিয়ে মিথ্যা একটি ঘটনা, যে ঘটনাটি নিয়ে পত্রপত্রিকায় রিপোর্ট হয়েছে, দেল্লা রাজাকার নামে একজন ব্যক্তি ছিল। 1971 সালের মুক্তিযুদ্ধের পর, স্বাধীনতার পর মুক্তিযোদ্ধারা তাকে ধরে এনে তাকে বিচার করে তাকে মেরে ফেলে, তাকে মারা হয়, তখনই হত্যা করা হয়। ওই দেল্লা রাজাকারের ঘটনা, এক জায়গার ঘটনা অন্য জায়গায় নিয়ে মিথ্যা সাক্ষী বানিয়ে আমাদের কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, যে কিনা প্রতিটা ধর্মের প্রতিটা মানুষের কাছে খুব প্রিয় মানুষ ছিল, সেই মানুষটাকে ফাঁসি শাস্তি দেয়, সাজা দেয় এই মানিক। দেখুন, এখন যারাই অপরাধ করতেছে বাংলাদেশে, কেউ কিন্তু পার পাইতেছে না, কেউ কিন্তু ছাড় পাইতেছে না। আমাদের এই যে শেখ হাসিনা, এই যে সেনাবাহিনীর এই এসএস যে প্রধান সেনাবাহিনীর যে অফিসার ছিল, তাকে যে অন্যায় নিষেধ আদেশ করেছেন, সেগুলো কিন্তু এখন ফাঁস হয়ে গেছে। আজ আরাফাত রহমান লাফালাফি করেছে, এই আরাফাত রহমান এখন জেলখানায়, এবং এখন কিন্তু হিরো আলম মিষ্টি বিতরণ করতেছে, লাফাচ্ছে, মিষ্টি বিতরণ করতেছে, আনন্দ উল্লাস করতেছে। এই শেখ হাসিনার পতনের দিন বাংলাদেশে তো মিষ্টি ছিল না,
সারা বাংলাদেশের মিষ্টি শেষ হয়ে গিয়েছিল। আমাদের কত বন্ধু বান্ধব তারা দোকানে গিয়ে মিষ্টি পায়নি, মিষ্টি খাওয়াতে পারেনি, মিষ্টি শেষ হয়ে গেছে। মানুষ যত দুঃশাসন করে, জুলুম করে, অত্যাচার নির্যাতন করে বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। এখন আর আগের যুগ নেই, এখন সোশ্যাল মিডিয়ার যুগ। এখন মিডিয়া মিথ্যা কথা বললেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ আন্দোলন করতে পারে, আন্দোলন জমাতে পারে এবং শক্ত আন্দোলন করতে পারে। যেমন কলকাতায় দেখছেন আজকে সারাদিন এই যে মমতার বিরুদ্ধে স্লোগান হয়েছে, মমতার চামড়া তুলে নেব আমরা, এবং মমতা লেগেছে রক্তে আগুন লেগেছে। তারপরেও কিন্তু সারাদিন জল কামান দিয়ে এবং রাবার বুলেট, টিয়ার সেল সব কিছু নিক্ষেপ করার পরেও কিন্তু আন্দোলন দমাতে পারতেছে না। মমতাকে শেষ পর্যন্ত হয়তো বা পদত্যাগ করা লাগতে পারে। কারণ মানুষ এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আন্দোলন গড়ে তুলতে পারে। আপনি যতই গোলামি করেন, টিভি চ্যানেলগুলা, সংবাদপত্র যতই গোলামি করুক, সোশ্যাল মিডিয়া তো গোলামি করে না। ফেসবুক, ইউটিউব এগুলো তো গোলামি করে না। এগুলোর মাধ্যমে কিন্তু সঠিক নিউজ, সঠিক খবর মানুষ মুহূর্তে পেয়ে যায়। এই কারণে মানুষকে আর এখন দাবিয়ে রাখা যাবে না, যেই দেশেই হোক, ভারত, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, যতটা দেশ হোক, প্রতিটা দেশেই এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মোবাইলের মাধ্যমে মানুষ আন্দোলন গড়ে তুলতে পারে এবং নেটওয়ার্ক বন্ধ করে আন্দোলন থামানো যায় না। এই যে পাকিস্তানের নেটওয়ার্ক বন্ধ করে আন্দোলন থামাতে পারেনি, বাংলাদেশে নেটওয়ার্ক বন্ধ করেও আন্দোলন দমাতে পারেনি, বরং নেটওয়ার্ক বন্ধ করার অপরাধের কারণে এখন আমাদের তথ্যমন্ত্রী জেলখানায় আছেন। তো এই যে আমাদের প্রতিটা জায়গায় দুর্নীতি, প্রতিটা, এখন জানেন বাংলাদেশের যতটা শিক্ষাঙ্গন আছে প্রতিটা শিক্ষাঙ্গনে ছাত্রছাত্রীরা আন্দোলন করতেছে এবং কলেজের অধ্যাপক থেকে শুরু করে, হাই স্কুলের হেডমাস্টার থেকে শুরু করে, শিক্ষিকা থেকে শুরু করে প্রতিটা জায়গায় পরিবর্তন হচ্ছে। ক্ষমতা থেকে তাদেরকে পদত্যাগ করতে হচ্ছে, তাদেরকে পদত্যাগ করে বা চলে যেতে হচ্ছে। এই কারণে দুর্নীতি এখন পৃথিবীর যেখানেই করুক, যেভাবেই করুক, এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে দুর্নীতি করে কেউ ছাড় পাবে না, কেউ বাঁচতে পারবে না। এখন মানুষ আপডেট, সবার হাতেই মোবাইল আছে, প্রতিটা মানুষই এখন সাংবাদিক, প্রতিটা মানুষই এক একজন সাংবাদিক, অলিখিত সাংবাদিক। এখন ধর্ম, জাত নির্বিশেষে প্রতিটা মানুষ শান্তিতে থাকতে চায়, প্রতিটা মানুষ শান্তি চাই। এজন্য আমরা বাংলাদেশের পক্ষ থেকে আমরাও শান্তি চাই। ভারত, বাংলাদেশ, কলকাতা, আমাদের প্রতিবেশী মায়ানমার থেকে শুরু করে যতটা দেশ রয়েছে, প্রতিটা দেশে, প্রতিটা দেশের সরকার জনগণকে সুশাসন দিক এবং পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে, প্রতিবেশী দেশ, তাদের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করুক এবং আমাদের সাথেও প্রতিবেশী সুলভ আচরণ করুক। এইভাবে সকল ভাত খুলে দিয়ে, আমাদেরকে কষ্ট দিয়ে, আমাদের দেশের নাগরিকদেরকে পানিতে চুবিয়ে মেরে আমাদের দেশের মানুষকে এবং তাদের দুশ্মনে পরিণত না করুক, এটা আমরা চাই। আমরা চাই আপনারা পানি দিতে হলে 12 মাস দেন, কম কম করে পানি ছাড়েন, অতিরিক্ত পানি সেখানে জমাবেন না। যে পানি আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান এবং আমাদের গরু বাছুর পানি থেকে শুরু করে সকলের মৃত্যুর কারণ হবে, এরকম পানি আপনারা জমাবেন না। আপনারা পানি কম কম করে ছেড়ে দিয়ে পানি কমায় রাখেন, যাতে বৃষ্টি আসলে অতিরিক্ত পানি জমা হয়ে আমাদের ক্ষতির কারণ না হয়। কারণ আপনারা তো এই বাঁধগুলো দিয়েছেন আন্তর্জাতিক আইনকে অমান্য করে। এই জন্য প্রতিটা দেশ, প্রতিটা প্রতিবেশী দেশের মানুষের সাথে, সরকারের সাথে প্রতিবেশী সুলভ সুন্দর ব্যবহার করবে, এটাই আমরা আশা করি। আর নাই তো বা অন্যায় বেশি জুলুম করার কারণে, অন্যায় বেশি করার কারণে কোনো এক সময় কোটি কোটি মানুষ এই জুলুমবাজদেরকে আর বন্ধু হিসাবে নয়, তখন দুশ্মন হিসেবে, শত্রু হিসাবে এবং তখন শয়তান হিসাবে তাদেরকে আখ্যায়িত করবে, সে যেই হোক। যেমন আমাদের হাসিনা, আমাদের মোদি, পাকিস্তান থেকে শুরু করে, এবং আপনি যেই দেশেই যাবেন, ভারতে আমেরিকার যে ডোনাল্ড ট্রাম্প আছিল, তার থেকে শুরু করে এখন বাইডেন আছে, যত বড় পৃথিবীর পরাশক্তি, যত বড় শাসকই আপনি হন না কেন, আপনি যখন জুলুম করবেন, আপনি যখন অন্যায় করবেন, আপনি যখন জুলুম করবেন, তখন মানুষের মন থেকে আপনি উঠে যাবেন। মানুষ আপনাকে আর ভালোবাসবে না, কোনো এক সময় আন্দোলন করে আপনাকে ক্ষমতা থেকে নামাতে বাধ্য করবে। তো এইটাই হোক, পৃথিবীতে আমরা সবাই শান্তি চাই, আমরা শান্তিতে বসবাস করতে চাই, আমরা কারো দাস হিসাবে বাঁচতে চাই না, কারো জুলুমের শিকার হতে চাই না। এজন্য জুলুম পরিত্যাগ করে সবাই জনগণকে সুশাসন দিন, প্রতিবেশীকে সুশাসন দিন। আমাদের যে সমস্ত দাদা, যে সমস্ত ভাইরা ভালো মন্দ কমেন্ট করেছেন, প্রত্যেককে ধন্যবাদ। সবাই লাভ স্টিকার দিয়েছেন, বাংলাদেশের সুন্দর পতাকা দিয়েছেন। অনেকে অনেক খারাপ কমেন্টও করেছেন। ধন্যবাদ। যারা ভালো এবং মন্দ দুই ধরনের কমেন্ট করেছেন, সবাইকে ধন্যবাদ। আমি যারা আমাকে খারাপ কমেন্ট করেছেন, বাটপার বলেছেন, আমি আপনাকেও মন্দ কিছু বলবো না। কেন বলবো না ভাই? আপনার কাছে গালি আছে, আপনি গালি দিবেন। আর আপনার কাছে যদি মধু থাকে, আপনি মধু দিবেন। আপনার কাছে যদি সুগন্ধি সেন্ট থাকে, আপনি সেন্ট
সুগন্ধ ছড়াবেন। এখন আপনার ঝুলিতে যদি গালি থাকে তা আপনি গালি দিবেন, আপনি তো অন্য কিছু দিতে পারবেন না, এটা আমি বিশ্বাস করি। তো যেহেতু আমি এটা বিশ্বাস করি এই থিওরিটা যে যার কাছে যা আছে সে তাই দিবে, এর চেয়ে ভালো কিছু দিতে পারবে না। যার কাছে ভালো আছে ভালো দিবে, যার কাছে মন্দ আছে সে মন্দ দিবে। এই জন্য আপনারা যারা মন্দ কমেন্ট করেছেন তাদেরকেও ধন্যবাদ দিই, কারণ আপনার কাছে যা আছে আপনারা তা দিয়েছেন। যেহেতু দিয়েছেন, যা যা কিছুই দেন না কেন মন্দ আর ভালো, এজন্য আপনাকেও ধন্যবাদ। মন্দ কমেন্ট করেছেন তার কারণেও আপনাকে ধন্যবাদ, আপনাকে স্যালুট জানাই, কারণ আপনার কাছে যা আছে আর না আপনি যা আছে আপনি তাই দিয়েছেন। তো যারা ভালো কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। তো ভালো থাকবেন এবং সবসময় ভালো এবং সত্য এবং সুন্দরের পক্ষে থাকবেন, অন্যায়ের বিরুদ্ধে স্লোগান তুলবেন। আই মিডিয়া, আমাদের মিডিয়া টিভি 24 পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভটি এখানে শেষ করছি। ভালো থাকুন সবাই।